জেলায় জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মত বিনিময়। শহীদ ও আহতদের পরিবারের কাছে দায়বদ্ধ সবাই, বললেন সমন্বয়করা। দাবি না মানায় আবারও সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে 90টি কারখানা একদিনের জন্য বন্ধ ঘোষণা। নিরাপত্তা জোরদার। এবং চট্টগ্রাম কাস্টমসে নিলামে উঠছে ৩৯৯টি গাড়ি। আছে এমপি কোটায় আসা ২১ কোটি টাকা মূল্যের দুটিও। নিলাম প্রক্রিয়া সহজ করার আহ্বান ব্যবসায়ীদের। বাংলা সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। ছাত্র জনতার গণ আন্দোলনে শহীদের রক্ত বৃথা যেতে দেয়া যাবে না। শহীদ কিংবা আহত সব পরিবারের কাছে আন্দোলনকারীরা দায়বদ্ধ বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। নতুন রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে তাই দেশ জুড়ে কাজ করার ঘোষণা দিয়েছেন তারা। বিকেলে বরিশালের শিল্পকলা একাডেমিতে প্রায় ১০০০ খানেক ছাত্র জনতার উপস্থিতিতে মতবিনিময় সভা করেন সংগঠনটির সমন্বয়করা। এর আগে দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ অডিটোরিয়ামে মতবিনিময় করা হয়। এ সময় তারা জানান, ফ্যাসিবাদী সরকার পালালেও তার সহযোগীরা এখনও আছে। নতুন কোনো ফ্যাসিস্ট ক্ষমতায় আসুক তা কেউ চায় না। তাই রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। এদিকে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি হল রুমে সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় সংগঠনটির নেতারা জানান, নতুন বাংলাদেশ বিনির্মাণে জনসাধারণের মতামত গ্রহণ করা হচ্ছে। বিশ্বের ইতিহাসে এইরকম আন্দোলন ছাত্রদের নেতৃত্বে এইরকম স্বল্প সময়ে একটা ব্যাপক আন্দোলন আর কোথাও সংগঠিত হয়নি। যতজন শহীদ হয়েছে এবং যতজন আহত হয়ে হসপিটালে বেড়ে কাটাচ্ছে, যত বাবা মা তাদের সন্তান হয়েও এখনো চোখে পানি দিচ্ছে, তাদের প্রত্যেকের কাছে আমরা দায়বদ্ধ। কারণ তারা শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনা পতনের জন্য জীবন দেয় নাই, ফ্যাসিস্ট হাসিনা পতনের জন্য তারা আহত হয় নাই। তারা আহত হয়েছে, তারা জীবন দিয়েছে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য। আমাদের চিন্তা হবে যে রুট লেভেলে মানুষ যারা চিন্তা করছে সেই চিন্তাগুলোকে একীভূত করে সবগুলোকে একটি ফানেলের মধ্যে নিয়ে এসে সারা দেশের মানুষের মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং সেটাকে এস্টাবলিশ করার চিন্তা করা। দাবি মেনে না নেয় সাভারে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে 90টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পুলিশ জানায়, সকালে ডিইপিজেডের পুরাতন জোনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন লেনি ফ্যাশন পোশাক কারখানার সাবেক শ্রমিকরা। বকেয়া পাওনার দাবিতে বিক্ষোভ করেন তারা। শ্রমিকদের অভিযোগ, 4 বছর আগে কারখানাটি বন্ধ করে দিলেও এখনও বুঝিয়ে দেওয়া হয়নি তাদের পাওনা বুঝিয়ে দিতে কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। শ্রমিক বিক্ষোভের মুখে অন্তত 90টি কারখানায় বন্ধের নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পাওনা আদায়ের জন্য আসছি। আমাদের লেনি ফ্যাশন দীর্ঘ 4 বছর ধরে বন্ধ আছে, কিন্তু ব্যবসার সাথে আমরা অনেকবার মিটিংয়ে বসছি, কিন্তু এখন পর্যন্ত আমরা ব্যবসা ফাইনাল কোনো ডেট দেয় না টাকার জন্য। আমাদের যত টাকা পাওনা আছে তার চেয়ে বেশি দামে বিক্রি হয়েছে, তারপরে আমাদের টাকা নিয়ে গড়িমসি করা হচ্ছে। একটা কনফার্ম ডেট না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। ইনশাআল্লাহ আমাদের ডেট দেবে, তারপরে আমরা এখান থেকে যাব। কুড়িগ্রামের চাকির পশার নদী দখল করে বানানো হয়েছে অসংখ্য পুকুর। মাঝখানে বাঁধ দেয়ায় বন্ধ পানি প্রবাহ। পানি নিষ্কাশন না হওয়ায় উজানের হাজার হাজার একর ফসলি জমি পরিণত হয়েছে অনাবাদি জমিতে। দখলদারদের উচ্ছেদে এলাকাবাসী আন্দোলন করলেও তা কাজে আসেনি। যদিও জেলা প্রশাসনের দাবি, অবৈধ দখলদার উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হয়েছে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। পাখির চোখে দেখলে মনে হবে অসংখ্য খণ্ড খণ্ড পুকুর বা মাছের ঘের। দেখে বোঝার উপায় নেই এটি এক সময়ের খরস্রোত ও গভীর চাকির পশার নদী। দখলের কারণে এখন অস্তিত্ব সংকটে প্রাকৃতিক জলাধারটি। কুড়িগ্রামের ইটাকুড়ি থেকে থেতরাই পর্যন্ত প্রায় 20 কিলোমিটার নদীর 5টি মৌজা বিল শ্রেণীভুক্ত, যার আয়তন 265.13 একর। এর মধ্যে 235 একরই দখল করে প্রভাবশালীরা গড়ে তুলেছেন নানা অবকাঠামো ও মৎস্য খামার। প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে 22 জন দখলদারের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। পানিটা এই দিক দিয়ে এসে এই দিকে চলে গেছে, এখন তো সব বন্ধ করে দিচ্ছে। হাজার হাজার একর জমি আবার নষ্ট হয়ে যাচ্ছে। যখন যে সরকার এসেছে এর মধ্যে তাদের লোকজন ক্ষমতাসীনরা দখল করে নিয়ে পুকুর বানিয়েছে। চাকির পশার নদীর মাঝ বরাবর এভাবেই আড়াআড়িভাবে প্রায়
500 মিটার পাকা সড়ক নির্মাণ করে বন্ধ করা হয়েছে মূল প্রবাহ। এর ফলে উজানের প্রায় 20,000 হেক্টর আবাদি জমি অনাবাদিতে পরিণত হয়েছে। কয়েকজন কৃষক জানালেন কিভাবে বিভিন্ন জায়গায় পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা তৈরির ফলে ধ্বংস হয়েছে ফসলি জমি। পানিটা যাওয়ার যে রাস্তাটা ছিল সেখানে একটা আড়াআড়িভাবে একটা পাকা রাস্তা তৈরি করা হয়েছে, সেখানে কোনো ব্রিজ নাই। 3 ফসলি জমি, এখন 1 ফসলি যে করি তারও আমরা জলাবদ্ধ জানতে পাই না। নদী উদ্ধারে বিভিন্ন সময় নদী কমিশন ও উচ্চ আদালত নির্দেশনা দিলেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী যা প্রয়োগ করা দরকার বর্তমান প্রশাসন তাই প্রয়োগ করবে। তবে জেলা প্রশাসনের দাবি নদী উদ্ধারে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখানে কিছু জমি পূর্বে ব্যক্তি মালিকানায় রেকর্ড হয়েছে, তার প্রেক্ষিতে আমরা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি। তাছাড়া এখানে বেশ কিছু অবৈধ দখলদারও আছে, তাদেরকে ইতিমধ্যে নোটিশ করা হয়েছে। চাকিরপশা নদীর উৎপত্তি ইটাকুড়ি আর প্রবাহ মিলেছে তিস্তায়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, কুড়িগ্রাম। দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ ও অকেজো হয়ে পড়েছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়া স্লুইস গেট। এতে বৃষ্টির পানি আটকে ফসলি জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এমনকি পর্যাপ্ত নিষ্কাশন না হওয়ায় মাঝে মাঝে পানি উঠে যাচ্ছে বসত বাড়িতেও। দ্রুত সংস্কার অথবা অপসারণ করে বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। তবে শিগগিরই সংস্কারের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজুম দামের ছবি নিয়ে রিপোর্ট। প্রায় 6 দশক আগে পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়ায় নির্মাণ করা হয় একটি স্লুইস গেট। দীর্ঘদিন সংস্কার না করায় গেটটির 15টি কপাটের মধ্যে বেশিরভাগই অকেজো। স্লুইস গেটটি দিয়ে গলাচিপা সদর ইউনিয়ন, পানপট্টি ইউনিয়নের রতনদি ও তালতলি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় বর্ষা মৌসুমের পানি নিষ্কাশন হয়। এছাড়া স্লুইস গেটের উপর দিয়ে গলাচিপা ও রাঙাবালী উপজেলার বাসিন্দারা যাতায়াত করেন। বর্তমানে অকেজো হওয়ায় বৃষ্টির পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে ফসলি জমিতে, এমনকি মাঝে মাঝে পানি উঠে যাচ্ছে বসত বাড়িতেও। অন্যদিকে জরাজীর্ণ হওয়ায় যাতায়াত করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেক জায়গায় ভাঙ্গে গেছে, কৃষক অনেক লস হইতেছে। অকাজা হয়ে রয়েছে, পানি উঠলে নামে না, রোয়া ফাতা পচে যাইতে আছে, পানি উড়াইতেও পারতে আসি না, নামাইতেও পারতে আসি না। তলাই গেলে মাছ, আমাদের চাষ করা মাছ আমাদের নামিয়ে যায়। বর্ষাকালে যে অবস্থাতে পরিস্থিতি ভয়াবহ, বাড়ি ঘরে পানি উঠতে যায়, আমরা চলাফেরা অনেক কষ্ট হয়। রাস্তাটাও ভেঙে গেছে কিছু কিছু জায়গা। ভিতরে আমার কৃষি মানুষে কোনো সময় পানি পায়, কোনো সময় পায় না। এই স্লুইসের রিপেয়ারিং কাজ চলুক, নতুন করে সংস্কার। বারবার জানানোর পরও সমাধান মেলেনি বলে জানায় কৃষি বিভাগও। পানি উন্নয়নকে বারবার মৌখিক এবং লিখিতভাবেও জানিয়েছি। এমনকি জেলা উন্নয়ন সমন্বয় সভা বিষয়টিতে আলোচনা হয়েছে যে এটা দ্রুততার সহিত তারা আমাদেরকে মেরামত করে দেয়। মেরামত করে দেওয়ার ফলে কৃষকরা ওই এলাকার লাভবান হতে পারবে, তারা উৎপাদন অব্যাহত রাখতে পারবে। তবে শীঘ্রই স্লুইস গেটটি সংস্কারের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। খুব শীঘ্রই কাজগুলো শুরু হবে। কাজগুলো শুরু হলে আমাদের বোয়ালিয়া স্লুইস গেট সহ এই গলাচিপা উপজেলার যে স্লুইস গেট, যেগুলো মেজর যে স্লুইস গেট, সেগুলো 10টা স্লুইস গেট মেরামত করা হবে এবং আরও 3টি স্লুইস গেট নতুন করে নির্মাণ করা হবে। কৃষি বিভাগের তথ্য মতে বোয়ালিয়া স্লুইস গেটের আওতায় 3,500 হেক্টর ফসলি জমি রয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী। বিদেশ থেকে আমদানি করা 399টি গাড়ি আমদানিকারক ছাড় না করায় শেষ পর্যন্ত নিলামে বিক্রির জন্য চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে এমপি কোটায় আনা 21 কোটি টাকা মূল্যের 2টি গাড়িও নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দীর্ঘসূত্রতায় মূল্যবান এসব গাড়ি স্ক্র্যাপ হওয়া থেকে বাঁচাতে নিলাম প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। সাকচ্চিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। আমদানি পরবর্তীতে ইয়ার্ডে রাখার নির্ধারিত সময়সীমা 30 দিনের বেশি অতিবাহিত হওয়ায় নিলামে বিক্রির জন্য 399টি গাড়ি কাস্টমসের কাছে বাই পেপার হস্তান্তর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে সাধারণ মানের মাইক্রোবাস কিংবা প্রাইভেট কার যেমন রয়েছে, তেমনি রয়েছে মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুজার, রেঞ্জ রোভার এবং BMW ব্র্যান্ডের দামি গাড়িও। এটা আমাদের গুরুত্বপূর্ণ জায়গা অকুপাই করে আছে। আমরা চাই জরুরি ভিত্তিতে এগুলো অকশন করা হোক। এই অবস্থায় প্রথম পর্যায়ে 16 কোটি 10 লাখ টাকা মূল্যের একটি মার্সিডিজ বেঞ্জ এবং 5 কোটি 17 লাখ টাকা মূল্যের একটি ল্যান্ড ক্রুজার 18 সেপ্টেম্বর নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস। এর মধ্যে ল্যান্ড ক্রুজার গাড়িটি কুমিল্লা 7 আসনের সাবেক সংসদ
আলী আশরাফের। ল্যান্ড ক্রুজারটা 22 সালে একজন সংসদ সদস্য উনি আমদানি করেছিলেন, মানে বিল অফ এন্ট্রিটা বা ইয়েটা ওনার নামে দেয়া। আর যেটা মার্সিডিজ বেঞ্জ, যেটা জেসি ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান গুলশানে কার ইম্পোর্টার, তাদের নামে আমদানিকৃত। নিলামের জন্য এনে রাখা অন্যান্য দামি গাড়ির সঙ্গে সাবেক সংসদ উপনেতা ও প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নামে আমদানি করা গাড়িও দেখা গেছে বন্দরের কার শেডে। বিক্রি না হওয়া অন্তত 80টি গাড়ি সম্প্রতি কেটে টুকরো করে স্ক্র্যাপ করা হয়েছিল। এই ধরনের দামি গাড়ির ক্ষেত্রে স্ক্র্যাপের মতো অপচয় প্রতিরোধে নিলাম প্রক্রিয়া সহজীকরণের কথা বলছেন শিল্প মালিকেরা। পাওয়ার পরে যে প্রসেসগুলো আছে, ডকুমেন্টেশনের যে ঝামেলাগুলো আছে, সেগুলো যিনি টেন্ডারটা পাবে তার পোহাতে হবে, কিন্তু এটা তো টোটাল একটা প্যাকেজ হওয়া দরকার। বিশ্ববাজারে অভিজাত ব্র্যান্ডের এসব গাড়ির দাম 1 থেকে 2 কোটি টাকা হলো আমদানি নিরুৎসাহিত করতে বাংলাদেশে 810% শুল্ক আদায় করা হয়। এক্ষেত্রে এমপি কোটায় আনা গাড়িগুলোর শুল্ক মওকুফের বিধান রয়েছে। এর আগেও অসংখ্যবার নিলামে বিক্রি করতে না পারা মহামূল্যবান গাড়ি স্ক্র্যাপ হিসেবে বিক্রি করতে হয়েছে। চট্টগ্রাম বন্দরে কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। চট্টগ্রামের প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করেছে ট্রাফিক পুলিশ। নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশকে সহায়তা করেন শিক্ষার্থীরাও। মূল সড়কে চলাচল বন্ধে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানান সিএমপি। বন্দরনগরী চট্টগ্রামে মূল সড়ক থেকে অলিগলি সবখানে চলে ব্যাটারি চালিত অটোরিকশা। নিয়ম নীতির তোয়াক্কা না করে নগরীর প্রধান সড়কেও চলাচল করে নিষিদ্ধ অটোরিকশা। দ্রুতগতি, অদক্ষ ও শিশু চালকদের কারণে প্রায় দুর্ঘটনার শিকার হয় এই রিকশাগুলো। এছাড়া যত্রতত্র পার্কিংয়ে নগর জুড়ে যানজটের অন্যতম কারণও। এজন্য 1 মাস পর প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সিএমপির ট্রাফিক বিভাগ। সোমবার সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রধান সড়কে চলাচলকারী ব্যাটারি চালিত রিকশা জব্দ করে ট্রাফিক পুলিশ। এই সময় অভিযানে তাদের সহায়তা করেন শিক্ষার্থীরাও। গাড়িগুলো দেখা যাচ্ছে ওরা এমনভাবে চালাচ্ছে যে ওরা কি প্লেন চালাচ্ছে না গাড়ি চালাচ্ছে, ওটা অ্যাকচুয়ালি বুঝেও যাচ্ছে না। অবশ্য পুরোপুরি প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানান ট্রাফিক পুলিশ। কয়েকটা গাড়ি আটক হয়েছে। আশা করি এইভাবে আমরা যেটা শুরু করেছি কয়েকদিন অব্যাহত রাখলে আপনারা একটা দৃশ্যমান উন্নতি লক্ষ্য করবেন। প্রথম দিনে জিসি, আগ্রাবাদ, টাইগার পাস, আমবাগান এলাকায় অভিযান চালানো হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। বরিশালে দেশের প্রথম গ্রিন হাউস গ্যাস নির্গমন নিরূপণ ল্যাব স্থাপন। ধানক্ষেত থেকে স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ হবে তথ্য, জানা যাবে নির্গত মিথেন গ্যাসের পরিমাণ। সংস্কারের অভাবে বরগুনার অধিকাংশ সড়কের বেহাল দশা, এতে বেড়েছে নাগরিক ভোগান্তি। এলজিইডি বলছে প্রতি বছর এ খাতে 300 কোটি টাকার বেশি বরাদ্দ প্রয়োজন হলেও চলতি অর্থবছরে মিলেছে মাত্র 35 কোটি টাকা। খানাখন্দ ভরা সড়কে ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে যানবাহন। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। নিয়মিত সংস্কার না হওয়ায় বরগুনার অধিকাংশ সড়কের বেহাল দশা। সড়কের বেশিরভাগ পিচ উঠে গেছে, তৈরি হয়েছে ছোট বড় গর্ত, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে ভোগান্তিতে বাসিন্দারা। গাড়ি চালাইতে গাড়ি ভেঙে যায়, গাড়ির তো ক্ষতি হয়, নিজের শরীরেরও ক্ষতি হয়। কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্সে যে হসপিটালে নিয়ে যাব সেই ব্যবস্থাটাও এখন খুব একটা ভালো নেই। এলজিডি বলছে জেলায় 1430 কিলোমিটার পাকা সড়ক রয়েছে। প্রতি 3 বছর পর পর এসব সড়ক সংস্কার করা প্রয়োজন পড়ে। সেই হিসেবে চলতি বছর 477 কিলোমিটার সড়ক সংস্কার করা খুবই জরুরি। এজন্য দরকার 310 কোটি টাকা, কিন্তু এর বিপরীতে বরাদ্দ মিলেছে মাত্র 35 কোটি টাকা, যা দিয়ে মাত্র 70 কিলোমিটার সড়ক সংস্কার করা সম্ভব। অর্থ সংকটের কারণে অধিক গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছে এলজিইডি। বরগুনা জেলায় এই যে বরাদ্দের খাতে যে বরাদ্দ, এটা যেন মেইনটেন্স খাতে বরাদ্দ যেন বাড়ানো হয়, তাহলে আমরা সকল রাস্তা পর্যায়ক্রমে মেইনটেইন করে পুরো শহরকে চলাচল উপযোগী রাখতে পারবো। এলজিইডির তথ্য মতে বরাদ্দ বাড়ানোর জন্য 80 কোটি টাকার একটি প্রকল্প তৈরি করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। সময় সংবাদ, বরগুনা। গাইবান্ধায় এক ইউপি চেয়ারম্যানের গুদাম থেকে ত্রাণের 100 বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কছিমবাজারে স্থানীয় চেয়ারম্যান মঞ্জু মিয়ার গুদামে চাল মজুদের খবর পান স্থানীয় উপজেলা প্রশাসনকে। বিষয়টি জানালে রাতেই অভিযান চালান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এ সময় ওই গুদাম থেকে 100 বস্তা ত্রাণের সরকারি চাল জব্দ করা হয়। উদ্ধার করা চাল বন্যার্তদের মাঝে বিতরণ করার কথা থাকলেও তা না করে চেয়ারম্যান ও ট্যাগ অফিসার বিক্রির জন্য গুদামজাত করে রাখেন বলে জানান স্থানীয়রা। রংপুরে হিমাগার মালিকদের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, কোনো আলোচনা ছাড়াই বস্তা প্রতি 120 টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে। সম্প্রতি কারোর সঙ্গে আলোচনা না করে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বাড়ানো হয় রংপুরে। হিমাগার মালিকদের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ আলু চাষি ও ব্যবসায়ীরা। এরই প্রতিবাদে সোমবার দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় বক্তারা অভিযোগ করেন, চলতি বছর সিন্ডিকেট করে হিমাগারগুলোতে আলুর বস্তা প্রতি 120 টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে, যার বড় প্রভাব পড়েছে ভোক্তা ও কৃষকদের উপর। কৃষকেরা আবাদ করলাম মাঠে, ওই দেখামে বউ ছয় না খেয়ে আমরা মাঠে খেলাম, কিন্তু এরা ঘরে ফ্যানের মধ্যে বসিয়া ভাড়া নিয়ন্ত্রণ করে। ভাই যে পরিশ্রম করে কৃষি উৎপাদন করছে দেশবাসীর জন্য, সে দেশবাসীরা ন্যায্য মূল্য পাচ্ছে না, তারা খাইতে পারতেছে না। মালিককে অনুরোধ করতেছি তারা যেন আমাদের স্টোর ভাড়া কমিয়ে দেয়, 380 টাকার বদলে 280 টাকা করে। শিগগিরই ভাড়া না কমালে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা শান্তিপূর্ণভাবে এদের সঙ্গে অনেক আলোচনা করছি, রেজাল্ট জিরো। এর বাধ্য হয়ে আমরা আজকে কৃষক জনতা, সব ব্যবসায়ী সবাই মিলে আমরা আজকে রাজপথে নামছি। মানতে আমাদেরকে মাস রোডের মধ্যে থাকতে হয়, আমরা রোডেই থাকবো, আমাদের দাবি আমরা আদায় করে থাকবো ইনশাআল্লাহ। এ বিষয়ে উপজেলা প্রশাসন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে 3 ঘন্টা পর মহাসড়ক ছেড়ে দেন তারা। ব্যবসায়ীদের তথ্য মতে গত বছর হিমাগারগুলোতে 65 কেজি ওজনের 1 বস্তা আলুর সংরক্ষণ ভাড়া ছিল 280 টাকা থেকে 300 টাকা, যা এবছর করা হয়েছে 350 টাকা থেকে 400 টাকা পর্যন্ত। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। ভারত থেকে আবারও আমদানি হলো ডিমের বড় চালান। এতে বাজারে ডিমের দাম কমবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। ঢাকার একটি প্রতিষ্ঠান ভারতের লক্ষ্মীনারায়ণ ভান্ডার থেকে 2,31,000 পিস ডিম আমদানি করে। রোববার সন্ধ্যায় ভারতের পেট্রোপোল বন্দর হয়ে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে ডিম বোঝাই ট্রাকটি। আমদানিকৃত ডিমের চালানের মূল্য দেখানো হয়েছে $11,172, যা বাংলাদেশি মুদ্রায় 13,48,000 টাকা। দেশের বাজারে ডিমের দাম নিয়ন্ত্রণে ভারত থেকে 50 লাখ ডিম আমদানির অনুমতি দিয়েছিল সরকার। 2023 সালে 5 নভেম্বর প্রথম দফায় আমদানি হয়েছিল 62,000 ডিম। এবার দ্বিতীয় দফায় আমদানি হলো 2,31,000 ডিম। ঝালকাঠিতে জমে উঠেছে আমড়ার বাজার। স্থানীয় বিভিন্ন হাট বাজার থেকে আমড়া কিনে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছেন পাইকাররা। তবে এবছরের শুরুতে তীব্র খরা, অতিবৃষ্টি ও বন্যায় ফলন কম হওয়ায় দাম কিছুটা কম বলছেন বাগানীরা। আর কৃষি বিভাগ বলছে উৎপাদন খরচ কম হওয়ায় দিন দিন বাড়ছে এ ফলের বাগান। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ভাসমান বাজারে চলছে আমড়া বেচাকেনা। নৌকা থেকে কিনে জল ও স্থল পথে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। ভাদ্র মাসের শুরু থেকে ঝালকাঠিতে জমতে থাকে আমড়ার বেচাকেনা, চলে টানা 2 মাস। বর্তমানে জেলার সদর উপজেলার বিভিন্ন হাটে জমে উঠেছে এ ফলের বাজার। চলতি মৌসুমের শুরুতে 800 থেকে 1000 টাকা মন দরে পাইকারিতে আমড়া বিক্রি হচ্ছে। তবে এবছরের শুরুতে তীব্র খরা, অতিবৃষ্টি ও বন্যায় ফলন কম হওয়ায় দাম কিছুটা কম বলছেন বাগানীরা। 800, 900, 1000, 1100 টাকা এরকম দর আছে। যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ, তারপর সেকশন, বাইবেল, কারণ বাজার আর চট্টগ্রাম, এইসব এলাকায় আমাদের মাল সাপ্লাই হয়। কৃষি বিভাগ বলছে উৎপাদন খরচ কম হওয়ায় প্রতি বছরই বাড়ছে আমড়ার বাগান। ফলটি উৎপাদনে বাগানীদের নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে। আমড়া সংগ্রহের পরেও অনেক দিন রেখে এটি বাজারে কিন্তু বিপণন করা সম্ভব হয় এবং আমড়ায় কিন্তু অন্যান্য ফসলের তুলনায় লাভও বেশি হয়ে থাকে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ঝালকাঠিতে আমড়া উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,500 মেট্রিক টন। দেশের প্রথম অত্যাধুনিক গ্রিনহাউস গ্যাস নির্গমন নিরূপণ ল্যাব স্থাপন করা হয়েছে বরিশালে। বিজ্ঞানীরা বলছেন এ ল্যাব 24 ঘন্টা স্বয়ংক্রিয়ভাবে ধানের ক্ষেত থেকে কতটুকু গ্রিনহাউস গ্যাস নির্গমন হয় তার তথ্য সংগ্রহ করবে, পাশাপাশি নিজেই সেসব তথ্য বিশ্লেষণ করবে। এর মধ্য দিয়ে ধান থেকে মিথেন গ্যাস বায়ুমণ্ডলে কতটুকু নির্গত হচ্ছে সহজেই জানা যাবে। সুমন হাসানের তোলা ছবিতে অপূর্বপুর রিপোর্ট।
ধান খেতে বসানো হয়েছে অত্যাধুনিক গ্রিনহাউস গ্যাস নির্গমন নিরূপণ যন্ত্র। 24 ঘন্টায় স্বয়ংক্রিয়ভাবে ধানের ক্ষেত থেকে কতটুকু গ্রিনহাউস গ্যাস নির্গমন করে তার তথ্য সংগ্রহ এবং নিজেই সেসব তথ্য বিশ্লেষণ করছে যন্ত্রগুলো। বরিশাল নগরীর সাগরদী এলাকায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ে ধানের জাত গবেষণা প্লটে যন্ত্রগুলোর পাশাপাশি স্থাপন করা হয়েছে ডিজিটাল ল্যাব। ধান থেকে কতটুকু মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রিক অক্সাইড ও পানি নির্গমন হচ্ছে 3টি মেশিনের মাধ্যমে প্রতি মুহূর্তে তা পর্যবেক্ষণ করছেন বৈজ্ঞানিক কর্মকর্তারা। বিভিন্ন জায়গায় এটা একটা প্রোপাগান্ডা আছে যে ধান ক্ষেত থেকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয়, ধান গাছ গ্রিনহাউস গ্যাস গ্রহণও করে। তো এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা সঠিক তথ্যটা জানতে পারবো। গবেষকরা জানান, বাংলাদেশ ধান উৎপাদন ক্ষেত থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য অন্যতম দেশ হতে পারে না। অত্যাধুনিক এই ল্যাব স্থাপনের ফলে এ বিষয়ে সারা বছরের তথ্য উপাত্ত এবং তার পর্যালোচনা করা যাবে। ধান ক্ষেত কিন্তু কার্বন ডাইঅক্সাইড নেই, সে শুধু নিঃসরণই করে না, সে কিন্তু নেয়, মানে ব্যালেন্স হয় এখানে। তা আমরা দেখবো যে দিন শেষে ব্যালেন্সটা কতটুকু। বরিশালে 1 বছর তথ্য সংগ্রহের পর সারা দেশের বিভিন্ন এলাকায় স্থানান্তর করা হবে ল্যাবটি। এ গবেষণার ফলাফল দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ধান উৎপাদনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব হবে বলে আশা বিজ্ঞানীদের। ধান চাষ করে পরিবেশ নষ্ট হচ্ছে না, বরং ধান চাষ পরিবেশ ধান গাছ আরও আমাদের গ্রিনহাউস গ্যাস অ্যাবজর্ব করে আমাদের পরিবেশকে বরং রক্ষা করতেছে। তো অবশ্যই একটা নতুন গবেষণা একটা দ্বার উন্মোচন হবে বলে আমি মনে করতেছি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের সহায়তায় প্রায় 2 কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছে ল্যাবটি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বর্ণার পর জেলায় জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মত বিনিময়। শহীদ ও আহতদের পরিবারের কাছে দায়বদ্ধ সবাই, বললেন সমন্বয়করা। এবং দাবি না মানায় আবারও সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে 90টি কারখানা একদিনের জন্য বন্ধ ঘোষণা, নিরাপত্তা জোরদার। এ ছিল বাংলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।